Hello everybody, I am Devsharad Chatterjee, welcoming all to my channel Practical English. I am quite excited about and hopeful of starting and continuing my journey on with you to have a practical, thought-provoking approach gained and developed. আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি ভীষণ ইন্টারেস্টিং and to some extent to me it's it is interestingly complicated. Complicated কেন? ভয় দেখানোর জন্য নয়, সেগুলোকে নিয়ে আলোচনা করা হবে। টাইটেল আমরা দেখতেই পাচ্ছি, থিঙ্কিং বিফোর স্পিকিং পার্ট ওয়ান, কারণ ইটস গোয়িং টু বি আ হোল সিরিজ অফ ভিডিও রেকর্ডিংস। সেগুলোর মাধ্যমে আমরা এক এক করে বিষয়ের উপর আলোকপাত করব, না হলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এই থিঙ্কিং বিফোর স্পিকিং এটি বাস্তবিক জীবনের ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাদের এত বড় একটা মাথা দিয়েছেন, সবার উপরে চিন্তা করার জন্য ব্রেন সেলস যাকে বলা হয় দিয়েছেন, এবং সবার নিচে মুখ, এবং এই দুটো বিষয়ের মাঝখানে চোখ, নাক, কান ইত্যাদি দিয়েছেন, যাতে করে আমরা দেখা, শোনা এ সমস্ত কিছু কাজ মেটানোর পর অনেকটা সময় দিই চিন্তা করার জন্য, এবং তারপর আমরা কথা বলতে পারি। এটা বাস্তবিক জীবনেও তাই বলছি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে প্রাসঙ্গিক হারে প্রকাশ ঘটানোর জন্য আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নজর রাখতে হবে। সেই বিষয়গুলি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, আপনারা নজর রাখুন। দেখুন, প্রথমেই এখানে বেশ কিছু শব্দের উল্লেখ করা আছে। প্রথমেই লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই চারটি শব্দ হলো, আমি চাইবো আপনারা এগুলোকে দক্ষতামূলক আচরণ হিসেবে দেখার চেষ্টা করুন। কারণ শোনার সময়, কথা বলার সময়, পড়ার সময় এবং লেখার সময় আমাদের প্রাসঙ্গিক হারে এবং ভাবে কিছু আচার-আচরণ পালন করতে হয়, এবং আমরা যতটা ভালোভাবে সেগুলো করতে পারবো ততটাই আমাদের বোধগম্যতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা লাভবান হব। আমরা দেখছি যে লিসনিং এবং রিডিং এই দুটি স্কিলসকে রিসেপটিভ স্কিলস বলা হয়েছে, দিস আর প্যাসিভ ইন নেচার। প্যাসিভ মানে কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়। কেন নয় সে প্রসঙ্গে আসছি। আমি যদি না পড়তাম, নাথিং সাকসিডস লাইক সাকসেস, এটা একটা ইডিয়াম, একটি বাগধারা। আমি না পড়লে এটা জানতাম না, এবং কেউ আমার কানে কানে বলতে আসতো না। নাথিং সাকসিডস লাইক সাকসেস, এটাকে যদি আমরা একটু ইংরেজিতে বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ব্যাপারটা এরকম দাঁড়ায় যে if you are successful in one particular area of activity in your life, it often leads to success in different other areas as well. অর্থাৎ যদি আমরা আমাদের জীবনকালে আমাদের কার্যক্ষেত্রে সাফল্য, কোনো একটি বিষয়ে সাফল্য অর্জন করি, তাহলে সেই সাফল্য অন্যান্য বেশ কিছু ক্ষেত্রেও সাফল্য আনতে আমাদের সাহায্য করে বা সক্ষম করে তোলে। সুতরাং এখানে লিসনিং, রিডিং কাউকে কিন্তু ফেলে দেওয়ার নয়, প্যাসিভ বলে। অন্যদিকে দেখব যে স্পিকিং এবং রাইটিং, দিস আর প্রোডাক্টিভ স্কিলস এন্ড দিস আর অ্যাক্টিভ ইন নেচার। অ্যাক্টিভ কেন? কারণ আমরা যখন শুনি বা পড়ি তখন অন্যের উপর নির্ভর করতে হয়। বক্তা কিভাবে কথা বলছেন, কোন ভাষার ধরন, তার চিন্তাভাবনা, তার অভিজ্ঞতা, তার শিখন সামর্থ্য সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে বক্তা বক্তব্য উপস্থাপন করেন, এবং আমরা নীরব হয়ে, ওই নীরব থাকাটাই হচ্ছে আচার-আচরণ পালন। নীরব হয়ে বসে আমরা আমাদের যে মস্তিষ্কের কার্যকলাপ সেটাকে চালিয়ে যাই, বক্তার বক্তব্যের সাথে নিজেদেরকে আত্মস্থ করার চেষ্টা চালিয়ে যাই, এবং এই ধরনের আচার-আচরণ করার মাধ্যমে আমরা বক্তাকে যথেষ্ট গুরুত্ব প্রদান করি, এবং তিনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য সাবলীল বোধ করেন নিজের বক্তব্য উপস্থাপনের সময়। তাই এই লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এগুলো সমস্ত কিছু দক্ষতামূলক আচরণ। আমরা যখন কথা বলি এবং যখন লিখি, এই দুটো ক্ষেত্রে আমরা দেখব যে যে স্বকীয় চিন্তাভাবনা আমাদের আছে সেগুলোকে নিয়ে আমরা সরাসরি
নিজেদেরকে নিয়োজিত করি কার্যক্ষেত্রে। বলার সময় আমরা নিজেরাই বলছি, কারোর উপর নির্ভর করতে হচ্ছে না, এবং লেখার সময়ও তাই। এবং একই রকমভাবে হয়তো অন্য কারোর লেখা, অন্য কোনো লেখকের লেখার বিষয় নিয়ে আমরা লিখছি বা বলছি, কিন্তু বলতে গিয়ে বা লিখতে গিয়ে দেখব যে আমরা যেভাবে বিষয়টিকে আত্মস্থ করেছি, আমাদের যে চিন্তাভাবনার স্তর, আমাদের যে দক্ষতামূলক আচরণ আহ, প্রতিস্থাপন করার যে ক্ষমতা, যে শিখন সামর্থ্য অর্জনের ক্ষমতা, যে অভিজ্ঞতা, যে জ্ঞান, এই সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে আমরা আমাদের মতো করে কথা বলি বা লেখার কাজ চালিয়ে যাই। তাই এই দুটি ক্ষেত্রে আমরা সরাসরি নিজেদেরকে নিয়োজিত করার জন্য দুটি স্কিলস হয়ে গেছে, স্পিকিং এবং রাইটিং, এই দুটো স্কিলস হয়ে যাচ্ছে অ্যাক্টিভ। তাই প্যাসিভ মানে যেমন ফেলে দেওয়ার নয়, অ্যাক্টিভ মানেও আবার একটু বেশি গুরুত্ব দিতে হবে কম্পারেটিভলি। বেশ, এরপরে গ্রামগঞ্জের ছেলে মেয়েদের ভীষণ একটা সমস্যা যে তারা আহ, খুব কম পড়াশোনা করে, লেখালেখি আরও কম, অ্যান্ড দে রাইট অনলি অকেশনালি অ্যান্ড অনলি আন্ডার কম্পালশন। বাধ্য হয়েই লেখালেখি করে, পরীক্ষার সময় লিখতেই হবে তো লিখে ফেলি, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা এই এই পদ্ধতি ঠিক না। এবং কিভাবে কোন কোন অভ্যাস আমরা গ্রহণ করতে পারি, সেগুলোকে পরিমার্জন করতে পারি বা সেগুলোকে বহন করতে পারি, এবং সেগুলো করার মাধ্যমে কিভাবে আচরণগত পরিবর্তন হবে, এবং এই সমস্ত যে উল্লিখিত স্কিলস বা দক্ষতামূলক যে আচার আচরণ, এগুলোর প্রাসঙ্গিক উন্নতি সাধন করা সম্ভব, যাতে করে ইংরেজিতে কথা বলার যে সমস্যাগুলো আমাদের থেকে থাকে সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এবং আমি ভীষণ আশাবাদী যে যে সিরিজ অফ ভিডিওস আসতে চলেছে, সেগুলোর উপর নজর রাখার সঙ্গে সঙ্গে আপনারা যথেষ্ট কনফিডেন্ট ফিল করবেন এবং চিন্তাশীল হবেন, এবং অনেক অনেক রাস্তা খুঁজে পাবেন নিজেদিকে সঠিকভাবে সেই সমস্ত জায়গায় প্রতিস্থাপন করার জন্য। তো এই সমস্ত ছেলে মেয়েদের যাদের সমস্যা হয় বলায়, অনেকে চেষ্টা করে, কিন্তু তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা বলে উঠতে পারে না। এদিকে দেখে আমার একটা মানে একটা একটা রিয়াল অ্যাকচুয়ালাইজেশন বলতে পারেন, বা রিয়ালাইজেশন বলতে পারেন, সেলফ রিয়ালাইজেশন, যে স্পিকিং ইজ দ্য অনলি ইফেক্টিভ ওয়ে অফ ডুইং ওয়েল ইন স্পিকিং। অর্থাৎ বলাটা হচ্ছে, বলার যে দক্ষতা সেটাকে অর্জন করার এবং সেটাকে প্রাসঙ্গিক হারে তুলে ধরার একটা বড় উপায় বা পন্থা হচ্ছে কথা বলা। কথা বলতেই হবে। আমি যখনই ভাববো যে কি বলবো, যদি কেউ শুনে কিছু মনে করে, যদি কেউ হাসি ঠাট্টা করে, যদি সত্যি আমি ভুল করে ফেলি, এই সমস্ত নানান রকমের চিন্তাভাবনা এসে আমাদের মনে মাথায় জড়ো হয় এবং আমাদের চিন্তাভাবনাকে রুদ্ধ করে ফেলে, এবং আমরা ঠিকঠাকভাবে কনফিডেন্স পাই না, যাতে করে আমরা ইংরেজিটা সাবলীলভাবে ব্যবহার করতে পারি। যাক, আমি আজকের ভিডিওস এখানেই আমি থামাতাম, কিন্তু একটা শব্দের উপর আমরা নজর রাখবো। আমরা আমরা সবটাই খারাপ শিখেছি বা খারাপ জানি এমনটা নয়। আমরা অনেক কিছু বিষয়কে না জেনেও ঠিকঠাকভাবে ব্যবহার করি। এটা একটা আশ্চর্য ব্যাপার। একটা শব্দ লেখা দেখুন, COOKET, কুকড। আমরা কুকড এইভাবে উচ্চারণ করি। উচ্চারণটা কুকড, অর্থাৎ একবার শেষ যে সাউন্ড প্রডিউস করছি আমরা, সেটা হচ্ছে টি, নয় ডি সাউন্ড। ডি বা ইডি সাউন্ডের কিছু ব্যাপার নেই, আমরা করতেও পারবো না। কুকড করা সম্ভব নয়, কুকড সম্ভব নয়, কুকড টি সাউন্ড দিয়ে শেষ হচ্ছে। কিন্তু এই যে আচরণ করাটা বলার মাধ্যমে আমরা বললাম যে কুকড, কিন্তু কেউ যদি বলে, হ্যাঁ রে তুই টি উচ্চারণ করলি কেন, ইডি দিয়ে শেষ আছে তুই টি করে ফেললি, তখন সে ভাবতে বসে যাবে, সত্যিই আমি ঠিক করলাম তো, সত্যিই তো এমন তো হওয়া উচিত নয়, ইডি দিয়ে শেষ হচ্ছে, আমি উচ্চারণ টি করছি, বোধহয় আমারই গন্ডগোল হয়ে গেল। কিন্তু অথেন্টিক একটা সোর্স থেকে সে যদি জানতে পারতো যে না, ওই শব্দের লাস্ট সাউন্ড টি, কুকড, এটাই ঠিক, তাহলে সে বলার কাজটা অনেক কনফিডেন্টলি করতে পারত। এবং কেউ যদি তাকে বলতে আসতো তারপর যে কিভাবে টি সাউন্ড দিয়ে শেষ হলো, সে তাকে জানাতে পারতো, বলতে পারতো যেটা টি সাউন্ড দিয়ে শেষ হবে।
cooked. এছাড়াও বেশ কিছু সমস্যা তো আছেই, যেমন আমরা ফার্স্ট অ্যালফাবেটিক্যাল লেটার ইন ইংলিশ এ বলে কোনো উচ্চারণ হয় না, এই অথবা এই ধরনের কিছু সাউন্ড প্রডিউস করে। আমরা স্ট্রাকচারের উপর অনেক বেশি গুরুত্ব দিই, আর যারা ইংরেজি বোঝেন, ইংরেজি নিয়ে চর্চা করেন, তারা সাউন্ডের উপর। তফাৎটা এটা। সেগুলো নিয়ে আমরা আসবো, নিশ্চয়ই আসবো, এবং আস্তে আস্তে দেখবেন একটা নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে আপনাদের সামনে। এবং আমরা ছোট ছোট সিরিজে ভিডিও তৈরি করে নিয়ে আসবো, যাতে আপনাদের সময় খুব বেশি নষ্ট না হয়, এবং যতটুকু সময় দেন সেটা কার্যকরী উপায়ে আপনাদের কাছে আবার ফেরত যেতে পারে, আপনারা কাজে লাগাতে পারেন। যাই হোক, তো ইংরেজির ক্ষেত্রে এটা খুব সত্যি যে যেটা স্ট্রাকচার হয়ে আছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সে কি অর্থ প্রকাশ করছে। এই কথাটাকে আপনার মাথায় রাখবেন, এবং আমরা পরবর্তী একটা সিরিজ অফ ভিডিওস করব, সেখানে দেখাবো যে স্ট্রাকচার নয়, বরং অর্থটা গুরুত্বপূর্ণ। ইট ইজ নট দ্য স্ট্রাকচার that we see or look at, but what it means or what it makes us to think about, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই হলো আজ পর্যন্ত। আমি ভীষণ আশাবাদী যে এই সিরিজ অফ ভিডিওস যে চলতে থাকবে, সেগুলো দেখার মাধ্যমে, নজর রাখার মাধ্যমে এবং আত্মস্থ করার মাধ্যমে আপনাদের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হবে, এবং আপনারা ইংরেজিতে কথা বলার যে সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসতে নিজেদেরকেই সাহায্য করতে পারবেন। আমি রাস্তা দেখাবো, হাঁটার কাজ আপনারা করুন, একসাথে চলা যাক, এবং your support means everything to me. So I want you to take a moment to subscribe to my channel and press the bell icon next to it, so that you can get notifications of all my videos as soon as they are uploaded on YouTube for you. Thank you for giving your time, your patience, and lending me your ears. Thank you very much. And please do not forget to subscribe to my channel if you find my videos worth your time and patience and need. Thank you.